বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ মোহাম্মদ রশিদুজ্জামান মিল্লাত, এবং আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জারিপপ চেয়ারম্যান, এবং এর বাইরেও তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করেছেন প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার রশিদুজ্জামান মিল্লাত, আপনার কাছ থেকে প্রথমে একটু শুনতে চাই যে হঠাৎ করে আপনাদের একটা বড় পরিবর্তন আমরা লক্ষ্য করলাম, যে আপনারা বেশ কিছু বিষয়ে সরকারের সমালোচনা করছিলেন, নির্বাচন ডিসেম্বরের মধ্যে চাইছিলেন, সেখান থেকে এখন সরকার সব ভালো করছে এবং সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। এই যে হঠাৎ করে 360 ডিগ্রি ঘুরে যাওয়া, কি এমন ঘটলো বা কি এমন জনগণের সামনে আপনারা উপস্থাপন করছেন যে আপনারা এখন ঠিক না আগে ঠিক ছিলেন? কোনটা ঠিক আসলে, এটা তো বোঝা দুরূহ। ধন্যবাদ আপনাকে জিলুর ভাই। আপনি তো প্রতিনিয়ত বলেই যাচ্ছেন যে কোনটা ঠিক কোনটা বেঠিক, এবং সেটা আমার আমাদের আপনার মতের উপর অনেক কিছু আমরা চিন্তা ভাবনা করি। অ্যাকচুয়ালি তো জানেন যে গণ অভ্যুত্থানের পর একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের একটা সুযোগ হয়েছিল, এবং এই সুযোগটা কাজে লাগবে তখনই যখন আমরা ঐক্যবদ্ধ থাকতে পারবো, এবং কি আমাদের ঐক্যমত কমিশনের যে এই মিটিংগুলো, এখানে যদি সব কিছুতে আমরা ঐক্যমত হতে পারি, তাহলেই শুধুমাত্র এটা সম্ভব আর কি। আপনার যে প্রশ্নটা সেটা হলো যে আমরা হঠাৎ করে ইউটার্ন নিলাম কেন? ইটস নট ইউটার্ন। আপনি ভালোভাবে জানেন যে পলিটিক্স ইজ এ আর্ট অফ কম্প্রোমাইজ, এবং কম্প্রোমাইজ করার জন্য অনেক কিছু হয়তো করতে হয়। বিশেষ করে আমার কাছে মনে হয় যে জিনিসটা আপনার কাছে পরিলক্ষিত হচ্ছে, সেটা হয়তো দুই শীর্ষ নেতার বৈঠক লন্ডনে অনুষ্ঠিত হওয়ার প্রেক্ষিতে হয়তো এটা হচ্ছে। কারণ সেখানে তো নিশ্চয়ই তারা 1 ঘন্টা 35 মিনিট যে এককভাবে দুইজন আলোচনা করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের বর্তমান রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান, এবং আমাদের দলীয় প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তারা যেভাবে আলোচনা করেছেন, নিশ্চয়ই তাদের মধ্যে দ্বিপাক্ষিক কোনো কিছু আলোচনা হয়েছে এমন, যেটা হয়তো এই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার হয়তো বলছেন না সবার কাছে। আবার এমনও হতে পারে যে আমাদেরকেও যেভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে আমার সঙ্গে যেভাবে কথা হয়েছে, তাতে করে আমাদের একটু স্বস্তি আসছে যে না, ভালো একটা আলোচনা হয়েছে, এবং তার প্রেক্ষিতে হয়তো নির্বাচন একটা মাঝামাঝি পর্যায়ে আমরা স্টিক করেছিলাম যে ডিসেম্বরেই করতে হবে, হইতেই হবে, এবং নির্বাচন হবে ডিসেম্বরে। তার থেকে ওই যে বললাম আগেই যে আর্ট অফ কম্প্রোমাইজ, এই কম্প্রোমাইজের কারণে হয়তো বা কিছুটা পিছাতে পারে, বাট এখনও তো শিওর না। কারণ আমরা সেদিন আমাদের একটি অনুষ্ঠানে জিজ্ঞেস করেছিলাম যে এমনি আমাদের ব্রিফিংয়ের সময় চেয়ারম্যান সাহেব তিনি বলেছেন যে রমজানের আগে নির্বাচন হবে, এবং তিনি একটু হাস্যোজ্জ্বল ছিলেন, এবং তারপর বললেন যে নির্বাচন তো রমজানের আগে হবে। রমজানের আগে মানে তো এটা ইটস নট দ্যাট আপনারা অনেকেই বলছেন যে ফেব্রুয়ারিতে হবে বা ফেব্রুয়ারি ফার্স্ট উইকে হবে। এটা তো রমজানের আগে তো জানুয়ারি হতে পারে, রমজানের আগে তো ডিসেম্বর হতে পারে, সো রমজানের আগে হবে আর কি। তো সেগুলি হয়তো তিনি আলোচনা করেছেন, বাট ইন্টারনাল যে দুই শীর্ষ নেতা যে আলোচনা করেছেন, এটা তো আর উনি ডিসক্লোজ করবেন না, এবং এটা ঠিকও হবেন না। এবং তিনি ভালো জানেন, এবং আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব খুব ভালো জানেন যে কি বিষয়ে তারা আলোচনা করেছেন এবং ঐক্যমতে পৌঁছেছেন দুই নেতা অন্তপক্ষে। বিকজ আপনারা জানেন যে এই বৃহৎ রাজনৈতিক দল, এটা এখন সবগুলি দল মিলে চেষ্টা করলেও এই দলকে পরাজিত করা আপাত দৃষ্টিতে আমি দেখছি না, যেহেতু আওয়ামী লীগের অস্তিত্ব একদমই ভেঙে গেছে, এবং সেখানে আওয়ামী লীগের আবার পুনরুত্থান হবে, এটা খুবই ন্যারো আর কি, মানে চিন্তাভাবনা যদি করে দেখেন আর কি। সেই ক্ষেত্রে আমি মনে করি যে ফাইনালি দিস ইন্টারিম গভর্নমেন্ট উইল কাম টু দ্য কনক্লুশন যে একটা নির্বাচন যেভাবে আলোচনা হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের, সেই প্রেক্ষিতেই হয়তো এগুচ্ছে। সেই কারণে আপনি দেখতে পাচ্ছেন কিছুটা স্বস্তি।
ওকে, প্রফেসর নাজমুল হাসান কলি বললেন, আপনি কি দেখছেন আসলে? দেখুন, আমাদের মিল্লাত ভাই যে বয়ানটি হাজির করলেন, দলের টুপি মাথায় থাকলে আমাকে হয়তো এরকম একটা বয়ান দিতে হতো, মানে পলিটিক্স আর্ট অফ কম্প্রোমাইজ। আর তবে উনি আমি এই প্রথম একজন বিএনপি নেতার কাছ থেকে উইন্ডোটাকে একটু বড় করেছেন, আমি আর কারো কাছ থেকে শুনিনি। ইজ দ্য ফার্স্ট মানে পারসন যে একটু মিল্লাত ভাইয়ের সঙ্গে আমি আগেও শোতে অংশগ্রহণ করেছি এবং মানে ভবিষ্যতে যাতে ধরা না যায় আর কি, সেই জন্য। উনি খুব বুদ্ধিদীপ্ত মানুষ, এক প্রেজেন্স অফ মাইন্ড মাশাআল্লাহ ভালো, এবং সেই জন্যই তিনি বেঞ্চমার্ক হিসেবে আপনার রমজানের কথা বলেছেন। আগে তো কালকে হতে পারে, জি, এবং সেটা নভেম্বরও হতে পারে, ডিসেম্বর হতে পারে, জানুয়ারিতেও হতে পারে। আর আমাদের মাননীয় সেনা প্রধান তিনি কিন্তু একটা কাট অফ ডেট বলে রেখেছিলেন, সেটা হচ্ছে জানুয়ারির 1 তারিখ, এর মধ্যে সমাধান হওয়া ভালো। বিএনপির চাওয়াটাও ছিল সেরকম, মানে ডিসেম্বরের মধ্যে এটা হতে হবে। আর এপির সঙ্গে যে সাক্ষাৎকার প্রথম দিকে তিনি দিয়েছিলেন, সেখানেও কিন্তু 18 মাসের একটা সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তো এখানে হয় 18 মাস অথবা 18 মাস প্লাস, কিন্তু একটা প্রত্যাশা কিন্তু এখন গত 10 মাসে যা হয়েছে তাতে মনে হয় 18 মাস না বলে আরো কম বলে ভালো হতো। এখন ধরুন একটা ব্রিদিং স্পেস হয়তো রাখতে তারা চেয়েছেন, দেশের যে পরিস্থিতি, উদ্ভূত যে পরিস্থিতি, সেটা মাথায় রেখেছেন। এবং আপনার এই যে মব কালচার, যেটা সেই মগের মুল্লুকের আমলে আমরা শুনতাম, এতদিন পরে সেটি আবার নতুন মোড়কে এসে হাজির হবে দেশে, এটা তো কেউ চিন্তা করেননি। সে বিষয়গুলো আছে। তারপরে লেভেল প্লেইং ফিল্ড, সেটি নিশ্চিত করবার একটা বিষয় একেবারে অত্যাবশ্যক। আর নবগঠিত নির্বাচন কমিশন তারা একটু হাত পাকাতে হয়তো চাচ্ছেন পাইলটিং হিসেবে আপনার স্থানীয় সরকার পরিষদের বিভিন্ন টিয়ারের নির্বাচন হয়তো করতে চাইবেন। আর আপনার এখানে যে রোড ম্যাপ, সেটি কিন্তু সাংবিধানিক দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের সেটি ঘোষণা করা, কোন পর্বের পর কোন পর্ব, এবং ফাইনালি ডে কবে হবে সেটাও কিন্তু তাদের এখতিয়ার। এবং আপনি জানেন যে 3 জন আইনত জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন, মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনার। অন্য কারো কিন্তু এই এখতিয়ার নেই। তো সেই কারণে তার যে সাংবিধানিক দায়িত্ব সেটি প্রতিপালনের সুযোগটাও তো তৈরি করতে হবে। তিনি তার পক্ষ থেকে যেটি বলছেন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, যে আমাকে সবুজ সংকেত পেতে হবে, ডেফিনেটলি ইটস পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং একটা বিষয় আছে। স্টেক হোল্ডার যারা অংশগ্রহণ করবেন তারা যদি সবাই বেঁকে বসেন না আমরা নির্বাচনে এখন অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নই, তখন তো তার পক্ষে আপনার তফসিল ঘোষণা করা সম্ভবপর নয়। তো সেই জন্যে সবার মতামত নিয়েই একটা ঐকমত্য, মিনিমাম একটা ঐকমত্য থাকতে হবে। এবং যারা নিবন্ধিত রাজনৈতিক দল তারাই তো অংশগ্রহণ করবেন। আবার কাল থেকে ছিল কাট অফ ডেট, আপনার নবগঠিত যে দলগুলো তাদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করবার, মানে তারা তাদের আবেদন জমা দেবেন এবং আনুষ্ঠানিকভাবে আজকে হয়তো কাজটা শুরু হবে। কমিশনের পক্ষ থেকে হোমওয়ার্ক যেটা করা দরকার তারা করবেন। তো সেইভাবেই আপনার এ পর্যন্ত এসে আমরা দেখছি যে এই নির্বাচন, যেটাকে আমি বলেছি, এটা আমার কয়েনেজ, যে ইটস লাইক চেজিং দ্য চিমেরা, অর্থাৎ মরিচিকার পেছনে ছোটা। তো মরুভূমিতে যত কাছে যাবেন তত এটা দূরে সরে যায় এই বিভ্রম। তো সেটির আশা করি অবসান ঘটবে, কারণ একটি সুসভ্য গণতান্ত্রিক দেশে নির্বাচন হতেই হবে, আগে হোক পরে হোক। সো আপনি আসলে লন্ডন বৈঠকের পরে কি আপনি আশাবাদী হচ্ছেন? আমার এখনো বেশ কিছু আপনার পরিমাণের সন্দেহের স্পেসটা আছে, এবং ডিসেম্বর অতিক্রান্ত না হলে পরে বোঝা যাবে না। বিশ্ব পরিস্থিতির উপর অনেক কিছু নির্ভর করবে। এই মধ্যপ্রাচ্য যে ক্রাইসিসটা, এটা তো হুট করে মানে ইউনিল্যাটারালি আমরা দেখলাম যে ডেভেলপ করেছে, এবং তার সঙ্গে আবার রেমিটেন্সের একটা সম্পর্ক আছে, জ্বালানি সরবরাহের একটা সম্পর্ক আছে, অর্থনীতির একটা সম্পর্ক আছে। বিশ্ব পরিস্থিতি যদি অবনতি ঘটে তাহলে নির্বাচনের সহায়ক পরিবেশ তৈরিতেও দেরি হতে পারে। সো এই যে কন্ডিশন বা বিশ্ব পরিস্থিতি, নানা কারণে পরিস্থিতি খারাপ হতে পারে, এর বাইরেও আমরা যেটা দেখলাম যে এই
বৈঠকের পরে যে যৌথ বিবৃতিতে, সেই বিবৃতিতেও কিন্তু অনেক রকমের শর্ত আছে। প্রথম কথা হচ্ছে নির্বাচন হতে পারে, হবে বলা নেই। দ্বিতীয় কথা হচ্ছে বলা আছে যে সকল প্রস্তুতি শেষ হলে, আমরা জানি যে বাংলাদেশের ইতিহাসে একটা নির্বাচনী প্রস্তুতি শেষ করতে আসলে কতদিন লাগে, কয় মাস লাগে, কারণ এর আগে অনেক নির্বাচন হয়েছে, হঠাৎ করে 3 মাসের প্রস্তুতিতেই সম্ভব সেটা। তৃতীয়ত আমরা দেখলাম যে বিচার এবং সংস্কারের প্রশ্নে পর্যাপ্ত অগ্রগতি সাধিত হলে, তো আমার প্রশ্ন যে এই অগ্রগতি, এই কাজগুলো আপনারা কি দেখছেন, মানে কতটা হচ্ছে বলে মনে করছেন? একই সঙ্গে এই যে জুলাই সনদ, জাতীয় সনদ, জাতীয় ঐকমত্য কমিশন যে বৈঠক কি হচ্ছে, বা কালকেই দেখলাম আমি কোথায় আপনাদেরই এক মিত্র নুরুল হক নূর, তিনি বলছেন যে এইভাবে ঐকমত্য প্রতিষ্ঠার যে প্রক্রিয়া হচ্ছে, তো কেয়ামত পর্যন্ত সময় লেগে যাবে এই ঐকমত্য। সেটা বুঝতে চাই যে আপনারা এই কন্ডিশনগুলোকে আসলে কিভাবে দেখেন, করা হবে বলে মনে করছেন? সময় তো অবশ্যই আছে। ঐকমত্য কমিশনের বিষয় নিয়ে ৭০ অনুচ্ছেদ নিয়ে কথা হয়েছে। সেখানে অর্থ বিল এবং অনাস্থার এটা দুটো ছাড়া বাকিগুলির ফ্লোর ক্রস করতে পারবে আর কি। তো সেক্ষেত্রে এটা অলমোস্ট সবাই ঐকমত্যে পৌঁছেছে আর কি। তো সেখানে আমাদের একটা ইয়ে ছিল যে যদি যুদ্ধকালীন একটা বিষয় থাকে দেশে, ধরেন ইমার্জেন্সি ফর দ্য কান্ট্রি, তখন যাতে সবাই আবার ওই দলের হয়ে যারা নির্বাচিত হয়েছে তারা যাতে ফ্লোর ক্রস না করে, মানে দেশের স্বার্থে, সেটার একটা প্রস্তাব বিএনপি থেকে দেওয়া হয়েছে। তো এগুলি তো এখনও ফাইনাল হয় নাই। তো আলোচনা অনেক দূর অগ্রগতি হয়েছে বলে আমাদের যারা যাচ্ছেন তারা মানে এগুলি করছেন। যেমন আপার হাউস 100 জন ঐকমত হয়েছে, সবাই মিলে, সব রাজনৈতিক দল মিলে ঐকমত হয়েছে 100 জন ঠিক আছে। 100 জনের নাম বিএনপিও ঠিক আছে, আরও ঠিক আছে। এখন ওনাদের থেকে প্রশ্ন করছে যে কারা হবে, তারা আনুপাতিক ভোটের হারে যাতে হয়। তো অন্যদের কথা আর কি। তো আমাদের কথা ছিল যে আনুপাতিক ভোটের হারে হলে আমরা তো চাচ্ছি যে দেশের বিজ্ঞ ব্যক্তিরা, শিক্ষাবিদ, দেশের সমাজের সমাদৃত ব্যক্তি, বুদ্ধিমান, তারা যাতে আপার হাউসে থাকে আর কি, এই ধরনের ক্রাইটেরিয়া। সেটা আনুপাতিক হারে আমরা চাচ্ছি যে এরকমভাবে হোক যে ভোটের আনুপাতিক হারে না, মানে সংসদের আনুপাতিক হারে যাতে হয় আর কি। সো দ্যাট এটার ওইখানে যে আমরা নিম্নকক্ষ যেটা করে উচ্চকক্ষে পাঠাবে, সেটার যাতে সমর্থনটা হয়, না হয়তো কোনো আইনই করা যাবে না। তো এই ধরনের কিছু কিছু বিষয় আলোচনা হচ্ছে, কিছু কিছু একমত হচ্ছে, কিছু কিছু একটু টেনে টেনে দিচ্ছে। যে কথাটা আপনি বললেন যে যৌথ বিবৃতিতেও কথা বলা আছে যে মানে অগ্রগতির পর্যাপ্ত অগ্রগতি, বিচার এবং সংস্কার পর্যাপ্ত অগ্রগতি দেখে তারপর হবে। এখানেও এরকমই হচ্ছে অনেকটা, মানে কিছু কিছু মানে জায়গায় ঐক্যমত হয়েও হচ্ছে না, কিছুটা লেজ থেকে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি জানি না, মানে আমাদের দলের হাইকমান্ড দেখবে হয়তো আরও কিছুদিন, যদি দুই শীর্ষ নেতার বৈঠকের মধ্যে কী হয়েছে এটা তো আগেই বললাম যে আমরা জানি না। এবং আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে এই নির্বাচন হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রস্তুত রয়েছেন এবং তিনি যথাসময়ে ঘোষণা করবেন। সেই হিসাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনিও প্রস্তুতি নিচ্ছেন দেশে আসার জন্য এবং ঠিক সময়ে তিনি এসে উপস্থিত হবেন। তো এটা এ পর্যন্ত এই ভরসা নিয়ে বা এই আমরা আশা করতে পারি যে একটা এত বড় একটা বৈঠক, এই বৈঠকের তো মিনিমাম একটা ওই স্ট্রেচার লেভেলের তো মানে লোকদের ভিতরে কি হয়েছে এটা তো নিশ্চয়ই আমরা বুঝতে পারছি না আর কি। মানে আমরা বুঝতে পারছি যে নিশ্চয়ই একটা সমঝোতা হয়েছে যে ডিসেম্বরে না হলেও মানে শর্টলি ডিসেম্বরের পরে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হবে আর কি। তো এটার জন্যই আমরা প্রস্তুতি নিচ্ছি এবং আমরা ভোটের ময়দানে কিন্তু কাজ শুরু করে দিয়েছি। এখন ধরেন এটা তো জুন মাস, এখন জুন মাসের বাজেট
সমাপ্ত হবে, 30 তারিখে হয়তো শেষ হয়ে যাবে। তারপরে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, জুলাইয়ের সনদ আছে, সেটার সঙ্গে আমাদের একটা কমিটিও করা হয়েছে এটাকে উদযাপন করার জন্য। এবং সেটার সঙ্গে নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকারের বা এনসিপি বলেন বা আদার স্টেক হোল্ডার যারা জয়েন করেছিল 5 তারিখে, তাদের সবাইকেই নিয়েই এটা করা হবে। এই ধরনের একটা কমিটিও করা হয়েছে আমাদের, এবং সেটাও আমাদের হাইকমান্ড থেকেই করে দেওয়া হয়েছে। সেটাকে পালন করা, সেটার স্পিরিটটা ধরে রাখার জন্য নিশ্চয়ই 5ই আগস্টে কিছু একটা বয়ান আসবে আমাদের তরফ থেকে, এবং সবাই মিলে হয়তো ঐক্যবদ্ধ যদি না হয় তখন তো আগস্ট, সেপ্টেম্বর আছে, নভেম্বর আছে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 4 মাস 5 মাস আছে। তো আপনারা জানেন যে আমরা মানে এটা উদ্ধত্যপূর্ণ কথা বলে মনে করবেন না, আমি খুব শান্তভাবেই বলছি যে যদি আপনার এই ধরনের ঐক্যমত নিয়ে সত্যিকার অর্থে ঐক্যমত না হয় এবং দুই নেতার শীর্ষ বৈঠকের প্রেক্ষিতে যে আশা ভরসা আমাদের রয়েছে সেটা যদি প্রতিফলিত না হয় এবং নির্বাচন কমিশনকেও যদি সেইভাবে ইনস্ট্রাকশন না দেওয়া হয়, তাহলে ডেফিনেটলি আমাদের তো 4 মাসের প্রয়োজন পড়বে না। আমরা মনে করি আমাদের 1 মাসের, যেটা আপনি আশা করছেন যে আমরা ডিসেম্বর থেকে আমরা ইউটার্ন করেছি, এটা তো আবার স্ট্রেট লাইনে যাওয়ার জন্য খুব একটা সময় লাগবে বলে আমার মনে হয় না। সরকার সবই ভালো করছে, এই সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে, কালকে আপনি কিভাবে বলবেন যে এই সরকার খারাপ কাজ করেছে? দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যখন বলছেন দুই নেতা 1.5 ঘন্টা 1 ঘন্টা 35 মিনিট আলাপ করেছেন, নিঃসন্দেহে দেশ নিয়ে আলোচনা করেছেন, বাইরে তো কিছু আলোচনা করেননি, কারণ ওদের ব্যক্তিগত হিসেব নিকেশ আছে বলে আমাদের জানা নেই। আর ব্যক্তিগত হিসেবে সেটা জাতি হিসেবে, নাগরিক হিসেবে আমাদের জানবার অধিকার আছে কি না, যে আসলে ওনারা কি আলোচনা করলেন, এটা একটা প্রশ্ন। কারণ আমরা অনেক বড় বড় পৃথিবীর বিখ্যাত সরকার প্রধানদের মধ্যে সামিট দেখি, তাদের বিবাদ দেখি, কিন্তু সেগুলো তো বাইরে কিছুটা আসে না, আসলে অসুবিধা নেই, কিন্তু যদি কখনো সংকট তৈরি হয় তাহলে তো দায় তখন এই বৈঠকটিকেই দায়ী করা হবে যে আপনারা আসলে গোপনে কী করলেন, জাতি তো জানলো না। না, যথাসময়ে নিশ্চয়ই সেটা আসবে আমার বিশ্বাস আর কি। কিন্তু আপনি যেটা বললেন আর কি যে আপনার একেবারে ইউটার্ন হয়েছে যে ডিসেম্বর থেকে। আমি তো আপনাদের নেতাদের বক্তব্য এখন একটার পর একটা আপনি বললেন, আমি কোট করতে পারি। যেটা বললেন যে আমরা সবকিছু সমর্থন তো আমরা দিয়ে আসছি প্রথম থেকেই। না, সেই সমর্থন আর এখনকার বক্তব্যের মধ্যে আমি বলছি একেবারেই এখনকার যেহেতু একটা নির্বাচনী শতভাগ চোখ বন্ধ করে সব ঠিক আছে না, শতভাগ ঠিক করে এটা কিন্তু বলা হচ্ছে না। বেশ জিলু ভাই, এটা কিন্তু বলা হচ্ছে না এভাবে। আমরা দেখুন আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপার নিয়ে আমরা প্রত্যেকটা দিনই বলছি যে এটা ঠিক নাই। তারপরে যে সমস্ত কার্যকলাপগুলি সরকার ঠিক করছে না সেগুলি সমালোচনা কিন্তু আমরা করছি, এবং সরকারকে সহায়তা দেওয়ার অর্থটা হলো এই সরকার তো রাজনৈতিক সরকার নয়, তারা তো সব কিছু করতে পারবে না আসলে, এটা আপনি ভালোভাবে বুঝেন। তো আমরা একেবারে ইউটার্ন নিয়ে সরকারের সঙ্গে মিলিত হয়েছি এরকম কিন্তু না। সরকার যেটা ভুল করছে আমরা ধরিয়ে দিচ্ছি, এবং সরকার দেখেন এই প্রবৃদ্ধির হার যে 3% নেমে আসবে, এটা আমরা খুব শঙ্কিত, এবং এটাকে কিভাবে এই সরকারকে সহযোগিতা করে বা নির্বাচন তাড়াতাড়ি নিয়ে পরবর্তী সরকার যেটা গঠন হবে, আশা করা যায় যে আমাদের দল হয়তো সরকারের দায়িত্ব পেতে পারেন যদি সবাই ভোট দেন আর কি। তো এখন সেখানে তো এই অর্থনৈতিক বিষয় নিয়েও কথাবার্তা হচ্ছে, সেগুলি নিয়ে হয়তো আলোচনা হয়েছে। আমার মনে হয় যে পরবর্তীতে আপনার ইনভেস্টমেন্ট কিভাবে হবে, এখন ইনভেস্টমেন্ট হচ্ছে না, মানুষ আস্থা পাচ্ছে না সরকারের উপরে, অতএব নির্বাচনটা তাড়াতাড়ি হওয়া দরকার। হয়তো এই ধরনের এরকম লাইন থাকতে পারবে যে আপনার এই সময়ের মধ্যে যদি দেখা যায় যে আমরা এটা করতে পারছি তাহলে আমরা করলাম, আর না হলে কিন্তু আমার ডিসেম্বরে নির্বাচন দিতে হবে। কি হয়েছে আমরা জানি না। তো সেটার কারণে আমার মনে হয় যে এখনকার যে আপনি স্বস্তি কিছুটা দেখছেন সেটা বাঁকা চোখে না দেখে একটু মানে দেখেন, সবাই যেহেতু রাজনীতি করতে চায়, যেটা আপনার জন্য স্বস্তি সেটা হয়তো অন্য আরেকজনের জন্য অস্বস্তি, বা যেটাকে আপনি অনেকে হয়তো মনে করছেন যেটা স্বস্তির পথে নিয়ে যাচ্ছে, অনেকে হয়তো মনে করতে পারেন যেটা আরো বড় অস্বস্তির পথে নিয়ে যাচ্ছে। এটা হতে পারে বিভিন্ন, এটাই তো গণতন্ত্রের একটা সৌন্দর্য। প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ, ঐকমত্য আপনি কতটা দেখেন? এই যে বিশেষ করে জুলাই সনদ, কারণ জুলাই সনদ তো আর অগাস্টে নিয়ে যাওয়া যাবে না, এবার জুলাই সনদের মধ্যেই করতে হবে, 5ই আগস্টের আগে করতে বলা হচ্ছে। জাতীয় সনদ,
ঐকমত্য কমিশনের কার্যক্রম এবং ওই যে জয়েন্ট স্টেটমেন্টের যে কন্ডিশনগুলো আছে, আপনি মনে করেন যে এগুলো আসলে? দেখুন, বাংলায় যে কথাটা শুনে আমরা অভ্যস্ত, নানা মুনির নানা মত, মানে এক চিন্তা এক সমতলে এসে দাঁড়ানোটা সবচেয়ে কঠিন কাজ বাঙালির জন্য। বাংলায় যারা আমরা কথা বলি অ্যাক্রস দ্য বর্ডার, মানে আমরা ডিবেট করতে ভালোবাসি, তারপর মতভেদ নানান রকমের আছে আমাদের, নানান চশমা দিয়ে আমরা দেখবার চেষ্টা করি। তৎসত্ত্বেও শেষ অবধি একটা জায়গায় তো এসে দাঁড়াতে হবে। ন্যূনতম যে আন্ডারস্ট্যান্ডিংটা, বেসিক মিনিমাম, সেটি আমার ধারণা পৌঁছানো সম্ভব। কারণ প্লুরাল স্পেসটা তো মেনটেন করতে হবে, এবং এটা আপনি ইলাস্টিকের মতো যতটা বিস্তৃত করতে পারেন সেটা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের জন্য প্রয়োজন। এবং আমরা একটা মুক্ত এবং স্বাধীন পরিবেশ এত কিছুর পরে প্রত্যাশা তো করতেই পারি। সেই লক্ষ্যে যারা কাঁধে কাঁধ মিলিয়ে আপনার জুলাই অগাস্টের যে আন্দোলনটায় শরিক হয়েছেন, যারা এখন সক্রিয় রাজনীতিতে আছেন, তাদের এই বিষয়টা মনে রাখতে হবে যে ন্যূনতম ঐক্যের জায়গাটা যদি না থাকে তাহলে বিভেদ, মানে ওই যে বল না যে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, সেরকম একটা পরিস্থিতির দিকে অগ্রসর হবে। আর সেই সঙ্গে মনে রাখতে হবে যে অনন্তকাল ধরে কিন্তু রিফর্ম এফার্ট এবং আপনার বিচার কার্য এটা কিন্তু চলবে না, চলা সম্ভব নয়। সুতরাং ওটাকে জাস্টিফিকেশনে ব্যবহার করে অনির্বাচিত কিছু ব্যক্তি ক্ষমতায় থাকবেন, সেটাও কাম্য হতে পারে না। তো সেই জন্যে গ্রেসফুল এক্সিটের জন্যে দ্রুততম সময়ের মধ্যে এই ফিল্ড বিল্ডিংয়ের কাজটা সেটা কার্যকর করা জরুরি। মানে হোমওয়ার্ক তো হচ্ছেই, এবং যারা করছেন অনেকে মনে করেন যে লন্ডন বৈঠকই আসলে সেফ এক্সিটের বিষয়টা মোটামুটি নিশ্চিত করা গেছে। আপনি সেটি মডালিটিস নিয়ে হয়তো কথাবার্তা হয়েছে, এবং এটা তো আমি মনে করি যে ঐতিহাসিক একটি বৈঠক, মহাত্মা গান্ধী গোলটেবিল বৈঠক করতে লন্ডনে গিয়েছিলেন সেই ঔপনিবেশিক আমলে। তার ধারাবাহিকতায় আমরা দেখলাম যে এই রকমের আরেকটি ঐতিহাসিক বৈঠক অধুনাতম কালে অনুষ্ঠিত হলো। এবং লন্ডন বৈঠক আপনার মহাত্মা গান্ধীর জন্যে আলটিমেটলি যেই কারণে তিনি সংগ্রাম করছিলেন, এই উপমহাদেশের মুক্তি, ব্রিটিশ রাজের অবসান, সেটা কিন্তু ইভেনচুয়ালি হয়েছে। প্রথমে ডোমিনিয়ন স্ট্যাটাস, তারপর রিপাবলিকে উত্তরণ ইত্যাদি। হয়তো তাকে জীবন দিতে হয়েছে, তিনি স্যাক্রিফাইস করেছেন, আততায়ীর গুলিতে নিহত হয়েছিলেন। তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই চাইব না যে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ মানে সেফ এক্সিট খুঁজতে গিয়ে আপনার আবার ওই রকম বিয়োগান্তক কোনো পরিস্থিতির সম্মুখীন হন। আমরা চাইব যে তারা দীর্ঘায়ু হন এবং ডেফিনেটলি আমাদের জন্যে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের একটা বেসিস তৈরি করবার সুযোগ দেন আমাদের। এমনিতে জাস্ট আপনার কাছ থেকে বোঝার জন্য যে বিএনপি সরকারের নিরপেক্ষতা নিয়ে কিছুটা প্রশ্ন তুলেছিল। অন্তত 3 জন উপদেষ্টার কথা আমরা জানি যাদের তারা পদত্যাগ দাবি করেছিল, এবং ঢাকায় একজন উপদেষ্টাকে সামনে রেখেই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে। লন্ডনেও আরেকজন যার পদত্যাগ দাবি করেছেন তাকে সামনে রেখেই বৈঠক হয়েছে, এবং ওই উপদেষ্টাই আসলে বিএনপির একজন সিনিয়র নেতাকে পাশে বসিয়ে যৌথ বিবৃতি পাঠ করেছেন। সো আপনি কি, আপনার কাছে কি মনে হয় যে, এবং ওই গুরুত্বপূর্ণ উপদেষ্টা খুবই তৎপর নানা ইস্যুতে, এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটছে। এদিকে মিয়ানমারে হিউম্যান করিডোর বা চ্যানেল দেওয়ার আলোচনা, এইদিকে ট্রাইল্যাটারাল একটা মেকানিজম হলো, আমরা কুনমিংয়ে দেখলাম। উনি আছেন এখন ওয়াশিংটনে, বিএনপির একটা প্রতিনিধি দল ইতিমধ্যেই চীনে চলে গেল। আবার এই কুনমিং বৈঠক আর বিএনপি নেতাদের চীনে যাওয়ার মাঝখানে আমেরিকান চার্জ দ্য অ্যাফেয়ার্স আবার বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করলেন। আসলে কি হচ্ছে? নানামুখী তৎপরতা, জাতীয় গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পরিসরেও কিন্তু এটা বিস্তৃত হয়েছে। আর বাংলাদেশ স্ট্র্যাটেজিক্যালি
দিন দিন কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আমাদের কারণে, আমাদের আশপাশের প্রতিবেশীদের কারণে এটি সম্ভব হয়েছে। আরেকটি হচ্ছে সম্প্রতি যে আপনার একটা ওয়ার লাইক সিচুয়েশন তৈরি হয়েছে আপনার ইসরায়েল ইরান, সঙ্গে আবার মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সেখানে শরিক হয়েছে। তিনটি এই যে পরমাণু স্থাপনায় তারা কিন্তু বোমা বর্ষণ করেছে। সেই B-52 বোমারু বিমানের কথা আমরা ভুলেই গিয়েছিলাম, সে ভিয়েতনাম যুদ্ধের সময় ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল। তার আগমন এটি আমাদেরকে একটু শঙ্কিত করে তুলেছে এবং আমাদের এই অঞ্চলে যে প্রতিবেশী দুটি রাষ্ট্র আপনার আফগানিস্তান, পাকিস্তান, আপনার তাদেরও কিন্তু এর মধ্যে যুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। যেই দিকে অগ্রসর হচ্ছে পাকিস্তান, ধরুন যদি তাদের আকাশ, জল, স্থল ভাগ ব্যবহার করার অনুমতি দেয় মার্কিন যুক্তরাষ্ট্রকে, তাহলে কিন্তু ইরান এটাকে এনিমিক্যাল অ্যাক্ট হিসেবেই ধরবে। আর ঐতিহাসিকভাবে বেলুচিস্তান দুই ভাগে বিভক্ত, আপনার পাকিস্তানের বেলুচিস্তান, ইরানের বেলুচিস্তান, এবং সেই জায়গাটাও কিন্তু যথেষ্ট রেস্টিভ, রাগেড টেরেন। তো ঐতিহাসিকভাবে ইরান শিয়া ডমিনেটেড একটা টেরিটরি, সেখানে আবার সুন্নি এক্সক্লুসিভিটি আছে বেলুচিস্তানে এবং এলসওয়্যার। তো এই বিভাজনের বীজগুলো আবার আমরা হয়তো ফোরফ্রন্টে দেখতে পারি। আর ইসরায়েলের যিনি সরকার প্রধান নেতানিয়াহু, তিনি বলেছেন তাদের লক্ষ্য দুটি। একটি হচ্ছে নিউক্লিয়ার যে এনরিচমেন্ট ফ্যাসিলিটি সেটা নকডাউন করে দেয়া, আরেকটি হচ্ছে তারা রেজিম চেঞ্জ করতে চান এবং যেটা দাবি করেছেন যে 5000 বছর পুরনো দুই সভ্যতা, একটি আপনার ইসরায়েলের আর একটি ইরানের, এই সুপ্রাচীন দুই জাতি একে অপরের শত্রু নয়। তারা এই বর্তমান যে রেজিম সেটির অবসান ঘটানোর লক্ষ্যে যা যা করা দরকার সেটি করবেন এবং শুরুও করে দিয়েছেন। নিজেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং ইউনিল্যাটারাল এই যে স্ট্রাইকটা, সেটার মধ্য দিয়ে ইরানের জন্য জাস্টিফিকেশন তৈরি করে দিয়েছেন তারাও যাতে হিটব্যাক করে। আত্মরক্ষার অধিকার প্রত্যেকেরই আছে। আর এটা ভুলে গেলে চলবে না যে বর্তমানের যে রাশিয়ান ফেডারেশন, তার সঙ্গে কিন্তু জল সীমান্ত আছে ইরানের কাস্পিয়ান সাগরের মধ্য দিয়ে। একটা সময় তো ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকের ব্যাকইয়ার্ডই বলা হতো। তো যেহেতু মনরো ডক্ট্রিন ম্যাটার করে, এটা মার্কিনীদের উদ্ভাবিত ডক্ট্রিন, এবং তারা সেই 60s মিসাইল ক্রাইসিসের সময় তারা কিন্তু বলেছেন যে কিউবায় মিসাইল আপনার সংস্থাপন করা যাবে না, এবং ইউএসএসআরকে কিন্তু আপনার তার সেই চিন্তা থেকে সরে আসতে হয়েছে। তো সেই রকম একটা কনসার্নও কিন্তু এখানে কাজ করতে পারে। জিমি কার্টারের কথা নিশ্চয়ই মনে আছে, তিনি একটা অ্যাবর্টিভ স্টেপ নিয়েছিলেন অ্যাক্সিডেন্টালি, সেটা হয়তো কার্যকর হয়নি, কিন্তু একটা পার্সু করেননি আর, যেহেতু রাশিয়ান বর্ডার আছে। মিস্টার রশিদুজ্জামান মিল্লাত, যখন এই যে মানবিক করিডোর নিয়ে আলোচনা হচ্ছিল, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে একটা অন্তর্বর্তীকালীন সরকার বা অনির্বাচিত সরকারের এইসব বিষয় নিয়ে কথা বলা, কাজ করার সিদ্ধান্ত নেওয়ার কোনো একটি নেই, এটা নির্বাচিত সরকার নেবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে লন্ডন বৈঠকের পরে এই মানবিক করিডোর বলি বা যেগুলো সরকার, ওই যে পোর্টের ইস্যু, বিদেশি একটা কোম্পানিকে দিয়ে দেয়া, কিংবা এই যে ট্রাইল্যাটারাল মিটিং, কোনো বিষয় নিয়ে বিএনপি কিন্তু কিছু একটা বলছে না। কিন্তু আমার প্রশ্ন হলো যে যেটা আপনারা বলছেন যে আগে এটা রাজনৈতিক সরকার, নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে, হঠাৎ করে এই সরকার এই সব বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে, তৎপরতা চালাচ্ছে, বিএনপি চুপ। না, আপনার স্টাডিতে আপনি তো বুঝতে পারছেন আর কি, হয়তো বা এরকম কোনো কিছু। কিন্তু আমার কাছে মনে হয় যে দেখেন, যদি আমি আন্তর্জাতিক বিষয়ে তো উনি কথা বললেন, সেগুলির পরে আসছি। আমরা দেশীয় খুবই গুরুত্বপূর্ণ মনে হয় না আপনাদের কাছে যে ট্রাইল্যাটারাল ত্রিপক্ষীয় একটা এগ্রিমেন্ট কুনমিংয়ে করা হলো? কারণ এখানে আরও অন্যান্য প্লেয়াররা আছে, তাদের স্বস্তি অস্বস্তির বিষয় আছে, বাংলাদেশকে তো সেগুলো কনসিডার, একটা রাজনৈতিক শক্তি ক্ষমতায় থাকলে তারা যেভাবে হ্যান্ডেল করতে পারে জনগণের একটা। নর্মালি তো আপনার
এই সরকারের তো ম্যান্ডেট নাই, হ্যাঁ, কিন্তু আমরা তো দেখছি না তাদের তৎপরতা থেমে গেছে ওই বৈঠকের পর, সেটা তো দেখছি না, আমরা তৎপরতাকে আরো বিস্তৃত হতে দেখছি। এখন এই তৎপরতাটা আপনার কতটুকু সাকসেসফুল হবে গিয়ে, যেমন করিডোরের কথা প্রথম বলে তার পরবর্তীতে গিয়ে কিন্তু বলেছে আবার যে না আমরা করিডোরের কথা মানে আমরা চ্যানেল বলছি, আমরা আমরা জাস্ট হিউম্যান ট্রাফিকিং এর জন্য ওই যে ওইটার জন্য বলছি, সাহায্য দেওয়ার জন্য। এইভাবে হয়তো মানে তারা তো এটা করতে পারবে না। আর আপনার ওই যে কথাটা একটু আগে বলেছিলেন আপনি আগে, মানে বিফোর হি ওয়াজ টেলিং দ্য সেফ এক্সিটের ব্যাপারে, এটা তো ডেফিনেটলি আপনার এই সরকারের একটা তো আপনার রেটিফিকেশন লাগবেই আর কি, আর না হলে তো সেফ এক্সিট তো হবে না। তো আপনার এই অবৈধ সরকার হিসেবে গণ্য হবে যদি আপনি পার্লামেন্টে যদি তাদেরকে বৈধতা না দেন। এটা তো মানে ইজ ল অবভিয়াস। তো সেই কারণে এটা আলাপ হতে পারে, সেই আলাপটা হয়েছে। এই আলাপটা হয়েছে এই প্রেক্ষিতেই আমাদের ধারণা যে নির্বাচনের কথা বলেই হয়তো হয়েছে যে ঠিক আছে নির্বাচনটা এই সময় হবে, ধারণা করা যাচ্ছে আর কি। তো এখন আমরা যে কথাটা আপনি খুব সত্যি বলেছেন যে মানে হঠাৎ করে আপনারা মানে এই সরকারকে সমর্থন দিচ্ছেন, মানে সমর্থন তো সবার ছিল, সমর্থন না থাকলে এই সরকার থাকে কি করে, আমি সেটা বলছি। যেমন ধরেন মব কালচারটা একদম খুব বেশি হয়েছে, 2-1 মাস থেকে একটু কম, কিন্তু আগের চেয়ে কমে এসছে। তারপরে বিচার কার্যক্রম যেটা, সেটার একটু দেখা গেল যে গত সপ্তাহে আপনার এগিয়ে যাচ্ছে বলে মনে হয়, কারণ গ্রেপ্তারি পরোয়ানা শেখ হাসিনার জন্য অলরেডি জারি করা হয়েছে এবং 2-1 জনের ফাইল প্রত্যেক দিন আমাদের এক্স-আইজিপি সহ এগুলির ফাইলটি মোটামুটি রেডি আর কি। তো ভিতরে কি হচ্ছে সেটা তো আমরা বাইরে ঠিক আমরা বুঝতে পারছি না। আমরা আশা করছি যে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাওয়ার পেছনে হয়তো ওই 2 শীর্ষ নেতার বৈঠকের কিছুটা ইন্ধন রয়েছে আর কি, আমার ধারণা আর কি। তো এখন আপনি ঠিকই বলেছেন, হয়তো ত্রিপক্ষীয় যে ট্রিটি বা কথাবার্তা যেটা হলো কুম্বিংয়ে, এগুলি এগিয়ে যে আবার বন্ধ হবে, আবার হয়তো আবার সব মানে যেহেতু তাদের ম্যান্ডেট নেই তারা তো করতে পারবে না অ্যাকচুয়ালি, মানে সেটা নিয়ে আবার হয়তো যদি ওরকম ঐক্যমতের মধ্যে না আসে যে না এটা শুধু নির্বাচিত সরকারই করতে পারবে, নির্বাচিত সরকার যেটা দেশের জন্য ভালো হবে সেটাই তো করবে, এবং সেটা যদি ভালো হয় এবং সবার ঐক্যমতের ভিত্তিতে যদি হয় তাহলে হবে, তাহলে সেটা করবে নির্বাচিত সরকার, এই সরকার করতে পারবে না। সেটা হলো মানে চুক্তি করেছে একটা, তো চুক্তিগুলোও বাস্তবায়ন করতে হবে কিন্তু রেটিফিকেশনের পরে আর কি। এখন রেটিফাই যদি না করেন আপনি চুক্তি বাস্তবায়ন হবে না, মানে অ্যাকর্ডিং টু ল আর কি আপনি বলতে পারবেন। তো এখন সেই অপেক্ষায় আমরা রয়েছি আর কি, যে দেখা যাক এই সরকারের বোধোদয় শুভবুদ্ধির বোধোদয় যদি হয় তাহলে তারা খুব তাড়াতাড়ি জুলাই সনদটা আমি মনে করি যে খুব একসঙ্গে মিলিয়ে হবে, এবং খুব তাড়াতাড়ি তারা নির্বাচন কমিশনকে ইঙ্গিত সবুজ সংকেত যেটা বলেন সেটা দিবে। কবে নাগাদ আশা করছেন? আমরা আশা করছি যে এন্ড জুলাই বা জুলাই সনদের পরে বা 5 আগস্টের পরে হয়তো দিয়ে দিতে পারে আর কি। দিলে পরে ইট ইজ ভেরি মাচ পসিবল যে 3 মাসের মধ্যে 4 মাসের মধ্যে নির্বাচন করা, ইটস পসিবল। আপনি কি মনে করেন? দেখুন, সবই তো আসলে গুড ফেইথের বেসিসেই হবে। আপনি যদি ইতিবাচক একটা মাইন্ডসেট নিয়ে কাজ করতে অগ্রসর হন তাহলে অনেক কাজই সহজ হয়ে যাবে, মানে রোড ব্লকটা কিন্তু ওই রকমভাবে আর প্রতিবন্ধক হিসেবে দেখা দেবে না, এবং সেই জন্যে সবারই সদিচ্ছা থাকতে হবে, এবং ওই যে আর্ট অফ কম্প্রোমাইজ যেটি বলছিলেন আমাদের মিল্লাত ভাই, সে বিষয়টা সবাইকে কিন্তু মনে রাখতে হবে। মানে আমি যা কিছুই বলি শেষমেশ তাল গাছ আমার, ওই জায়গাটা থেকে সবাইকেই সরে আসতে হবে, এবং এই ব্যাপারে সবার যে আন্ডারস্ট্যান্ডিংটা, ন্যূনতম আন্ডারস্ট্যান্ডিংটা, সেটা বেসিক, সেটি থাকতে হবে। আপনি তো দীর্ঘদিন বাংলাদেশের এবং বিশ্বের অন্যান্য প্রান্তীয় নির্বাচন পর্যবেক্ষণ করছেন। আমি তো যে প্রশ্নটা করছি সেটা নির্বাচন পর্যবেক্ষণের সঙ্গে সম্পর্কিত নয়, বাট আপনি কি মনে করেন কবে নাগাদ বাংলাদেশে নির্বাচন হবে? ফেব্রুয়ারি 12? আমি কিন্তু এখনো যেটাকে বলে
একেবারে কনভিন্সড যে যেই ফ্রেমওয়ার্কটা সামনে আমরা দেখতে পাচ্ছি সেইটা সেই লক্ষ্যে উপনীত হওয়াটা যথেষ্ট কঠিন। এবং মিল্লাত ভাই যেটা বললেন যে জুলাই সনদের পরে এই যে ৩-৪ মাস, সেই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। জুলাই সনদে যদি সবাই সম্মত হন তাহলে সেটি একটা বেঞ্চমার্ক, ওই জায়গাটা হচ্ছে প্রথম ধাপ। এবং সেটি যদি অতিক্রম করা যায়, কারণ এই জুলাই সনদ না চার্টার হবে, তারপরে 48 ঘন্টা একটা আলটিমেটাম দিয়ে আমাদের নব্য তুর্কি যারা, তারা কিন্তু বঙ্গভবন ঘেরাও করতে গিয়েছিলেন, সেখান থেকে নানানভাবে তারা ব্যাকট্র্যাক করেছেন, আবার কেউ কেউ শহীদ মিনারে গিয়ে হাজির হয়েছিলেন। মানে এগুলো কিন্তু আমাদের নিকট অতীতের ঘটনা। তো শেষ পর্যন্ত যখন সরকারের পক্ষ থেকে, এই দ্বিতীয় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হলো যে এটা আমরাই করব, তারা কিন্তু টেক ওভার করলেন দায়িত্বটা। সেটি যদি ঠিকঠাক মতো সামাল দিতে পারেন তাহলে আমি মনে করব যে একটা প্রতিবন্ধক, বড় প্রতিবন্ধক বা হার্ডল, সেটা অতিক্রম করা সম্ভব। আপনার কাছে কি মনে হয় যে আপনারা সরকারের নিরপেক্ষতা নিয়ে একটা সময় যে প্রশ্ন তুলেছিলেন, সেই নিরপেক্ষতা প্রশ্ন এখন আর নেই, কিংবা যে একটা নির্বাচন করবার জন্য যে ধরনের সক্ষমতা প্রস্তুতি দরকার সেটা কি অর্জনে কোনো ব্যাপক অগ্রগতি বা ভালো অগ্রগতি লক্ষ্য করছেন? বিশেষ করে পুলিশ, যেটা প্রধান উপদেষ্টা নিজেও কয়েকবার বলেছেন যে এখন ইলেকশন হলে ব্যালট বাক্সের ছিনতাই হয়ে যাবে, পুলিশ রেডি না, প্রশাসন সেই অর্থে সহযোগিতা করছে না। না, সেটা আমার এটা ব্যক্তিগত অভিমত যে এটা সম্ভব। আপনার পুলিশ রিফর্ম করা, তো তারা কার্যক্রম শুরু করেছে, এবং পুলিশের সঙ্গে এখানে আর্মির সহযোগিতাটা অবভিয়াস। আর্মির সহযোগিতা না নিলে ইলেকশনটা করা সম্ভব হবে না। এবং সবসময় দেখেন ওই ইয়েতেও আমরা 2001-এও যে নির্বাচন করেছিলাম, সেখানেও কিন্তু আর্মির সহযোগিতা লেগেছে। তখনও তো গণতান্ত্রিক একটা পরিবেশ ছিল, মানে মোটামুটিভাবে আর কি। 3টা নির্বাচন তো গণতান্ত্রিক পরিবেশেই হয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হয়েছে। এখন আমার মনে হয় যে ওইরকম একটা বিষয় থাকতে পারে যে সেনাপ্রধান যেহেতু বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে হবে, এবং সেখানে তার ওই সদিচ্ছাটা আছে যে পূর্ণ সহযোগিতাটা দিবে ইলেকশনের জন্য, তিনি এই গ্যারান্টি দিয়েছেন, উনি দিবেন। সেটার থেকে যদি এরকম কথাবার্তা হয় যে ঠিক আছে আমাদের জানুয়ারিতে ইলেকশনটা হচ্ছে, আপনার ডিসেম্বরে আমরা করতে পারছি না বিকজ অফ দিস অ্যান্ড দিস রিজনস, যেটা কমপ্লিট করতে এই সময় লাগছে, আর কিছুদিন 15 দিন 20 দিনের জন্য আর কী হবে, আপনি এই সহযোগিতা দেন, এটা যদি আপনার ঐক্যমত হয় তাহলে আমার মনে নির্বাচন করতে তো কোনো অসুবিধা নাই। যে পুলিশ দেখেন একসময় পুলিশ চৌকিদার দিয়েও কিন্তু নির্বাচন হয়েছে। হ্যাঁ, আপনার ওই সময় আপনার ওই যে এরশাদ সরকারের পতনের পর আর কি, তারপরে কিন্তু চৌকিদাররাও কিন্তু আনসার চৌকিদার তারা সংগঠিত তাদেরকে করে, তাদেরকে ভিডিবি এদেরকে দিয়ে কিন্তু করেছে। আপনার জনিপপ তখন তো ভালো, আপনার তখন থেকেই করছেন আর কি। তো তখনও ভালো একটা নির্বাচন হয়েছে। নির্বাচন করা সম্ভব, এটা সদিচ্ছার ব্যাপার আর কি। আপনি নির্বাচনটা করতে চান, আর এখন ওই কালচারটা আমার মনে হয় ফিরে আসবে না, যে স্ট্যাম্পিং করা বা সবাই, যেহেতু এটা নিয়ে এত বিশদভাবে আলোচনা হয়েছে যে ভোট স্ট্যাম্পিং করে ভোট নেওয়া, এটা আর হবে না। এটা মানুষের মনস্তাত্ত্বিক একটা ব্যাপার হয়েছে যে আমার ভোট আমি দেব, আমি দিতে পারবো, এবং অনেকেই ভোট দেয় নাই। আপনার 3 লক্ষ 4 লক্ষ 3 কোটি 4 কোটি ছেলেপেলে যারা ভোটার হয়েছে, মানে ভোট দিতেই পারে নাই। আর যারা ভোটার ছিল তারা তো আসলেও 3টা ইলেকশনে তো ভোট তো দিতে পারেনি। তো তারা ভোট দিবে, এবং ভোট দিলে পরে কোথায় যাবে সেটা আমরা ভালোভাবে বুঝি আর কি। এবং সেক্ষেত্রে আমার মনে হয় এই সরকার যদি একটু চিন্তাভাবনা করে আর কি, যে পুলিশের, হ্যাঁ, যে পুলিশ স্ট্রাকচার আছে, ইদানিং আবার শুনতে পারলাম যে খুব তাড়াতাড়ি কিছু এএসআই রিক্রুট করা হচ্ছে, যে এটাকে তৈরি করা হচ্ছে অন্য আদলে, যে শুধু পুলিশ না, মানে কনস্টেবল না, এএসআই তাদেরকে ট্রেনিং করানো হবে, যে তারা যাতে একদম অন দ্য স্পট এই কেসগুলো লিখতে পারে, ইয়ে করতে পারে, সেভাবে ট্রেন আপ করবে, এবং তারা নির্বাচনে সহায়তা করার জন্য এই 6 মাসের ট্রেনিংয়ে একটা প্রস্তুতি গ্রহণ করাবে।
এটা তারা বলছে। তো এই যে বিষয়গুলি অন্তরালে আসছে, তাতে করে এখনও আমি ধরে নিব এই দুই শীর্ষ নেতার বৈঠকের পর যে নির্বাচন হচ্ছে, যদি দেখা যায় যে আপনি যে সমস্ত বিষয়গুলি আইডেন্টিফাই করেছেন, সত্যি আপনার বিশ্লেষণ থেকে তো আসবেই এগুলি, কারণ আপনি দেশ নিয়ে ভাবেন, দেশের ভালো চান, এটা সবসময় আপনি বলে থাকেন, এবং আপনার ইদানকার যে কথাগুলি আমরা কিন্তু ফলো করি, আমরা এটাও মাথায় রাখছি যে যে কথাগুলি বলছেন সেগুলির সঙ্গে যদি আসলে মিলে যায় এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যদি সেই দিকে এগোয়, তাহলে তাদের পরিণতি খুব ভালো হবে না। কারণ এই দুই নেতার বৈঠকের পরে তারপরে যদি কিছু একটা করতে যায়, তাহলে ডেফিনেটলি আমি মনে করি যে আরেকটা অসুবিধায় অন্তর্বর্তীকালীন সরকার পড়বে। সেই কারণে আমার বিশ্বাস এই নির্বাচন হতে যাচ্ছে, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেহেতু প্রস্তুতি গ্রহণ করছেন আসার জন্য, এটাতে করে ইতিবাচকভাবেই আমি দেখতে চাই যে নির্বাচনটা হচ্ছে। কিন্তু আপনার যে বিশ্লেষণমূলক যে কমেন্ট্রিগুলো যাচ্ছে ইদানিং, বিশেষ করে জিল্লুর ভাই, তাতে করে যদি ওই দিকেই হয়, তাহলে সেটাকে প্রোটেক্ট করার মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল যথেষ্ট শক্তি রাখে এবং এটাকে প্রোটেক্ট করে ওভারকাম করার মতো শক্তি তারা রাখে আর কি। এটা আমি বিশ্বাস করি, কারণ আমাদের সাংগঠনিক দক্ষতা, সাংগঠনিক পর্যায়ে যেভাবে আমরা কাজ করছি, আমরা প্রত্যেকদিন মিটিং করছি বিভিন্নভাবে, সাংগঠনিকভাবে সংগঠনকে কীভাবে ঠিক করা যায়, মানুষের দুর্গরায় নিয়ে যাওয়া যায়, মানুষের সাহায্যে কীভাবে করা যায়, আমাদের আগের যে থিম চিন্তাভাবনা যেগুলো ছিল সেগুলি বাদ দিয়ে মানুষের সঙ্গে থাকা, মানুষের সাথে থেকে কাজ করা, মানুষের উপকারার্থে কাজ করা, এগুলি নিয়ে কিন্তু আমরা রেগুলার মানে ব্রিফিং দিচ্ছি আর কি, এবং সেইভাবেই কিছু কিছু কমেও আসছে এবং সেভাবে কাজও করছে। তাতে করে আমার ধারণা যে এই সরকার নির্বাচনের প্রস্তুতি ইন্টারনালি নিচ্ছে এবং তাদের সেফ এক্সিটের জন্য একটা নাম্বার 1, নাম্বার 2 হলো এটা সামাল দেওয়া তাদের কোনো পক্ষেই সম্ভব নয় যদি এই বৃহৎ দলের সঙ্গে বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিভেদ করে তারা টিকতে চায়, বা ছোটোখাটো দল গঠন করে বা বিশ্বের কোনো শক্তির মাধ্যমে কোনো কিছু করার। এদেশের জনগণ সেটা মেনে নেবে না। এদেশের জনগণ এখন খুবই ঐক্যবদ্ধ আমি মনে করি। যে দেখেন এই যে আমাদের জামাত ইসলাম, এনসিপি দুইজন কিন্তু এখন আবার একসুরে কথা বলছে। বিভিন্ন সময় ঐক্যমতের যখন মিটিংগুলো হচ্ছে তখন এনসিপি এবং জামাত মিলে একই কথা বলছে আর কি। আবার আমরা যেটা বলছি এটা তারা একটু দ্বিমত করতে যাচ্ছে। তো এটা হতে পারে, এটা রাজনৈতিক গণতান্ত্রিক ক্ষেত্রে এই বিষয়গুলি হতেই পারে, কিন্তু একটা পর্যায়ে এসে কিন্তু আমার মনে হয় যে কনক্লুশনে আসবেন তারা, এবং সেক্ষেত্রে সরকার প্রধান যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো একটা ইনস্ট্রাকশন দিবেন। কারণ আমি এটা মার্ক করেছি যে উনি দেশে ফিরে আসার পর সকল উপদেষ্টাগণকে ডেকেছেন, আবার একই সঙ্গে সকল সচিবদেরও ডেকেছেন তার কার্যালয়ে ব্রিফিং করার জন্য। সেখানে প্রিন্সিপাল সেক্রেটারি ব্রিফিং করেছেন, আবার উপদেষ্টাদের ব্রিফিং করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই। এবং তার প্রেক্ষিতে ডক্টর রেজওয়ানা কিন্তু বলেছেন যে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, বলার থাকে এবং কোনো কোশ্চেন থাকে, তাহলে আমাদেরকে না বলে, কাউকে না বলে আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে, চিফ অ্যাডভাইজারকে জিজ্ঞেস করতে পারেন। এর মধ্যেও একটা অন্তর্নিহিত কিছু আছে একটা বলে মনে হয় আর কি। উনি নিশ্চয়ই বলেছেন যে উপদেষ্টাগণ যেভাবে বিচ্ছিন্নভাবে বিভিন্নভাবে কথা বলে না বুঝে বলেন, সেগুলি হয়তো রেজিস্ট করার জন্য বা ওই জায়গার যে আলোচনার প্রেক্ষিতে কোনো একটা মানে ওনাদেরকে একটা হিন্ট হয়তো দিয়েছেন আর কি, আমার ধারণা। সো আমি মনে করি যে নির্বাচন হচ্ছে এবং নির্বাচন হবে। সো আর কোনো ঝুঁকি দেখেন আপনি? এবং আমার আরেকটা প্রশ্ন, যে ধরেন অনেকগুলো ইস্যুস বাংলাদেশে বহু বছর ধরে আছে। দুর্নীতি একটা, অনেকেই বলে দখলদারিত্ব, চাঁদাবাজি, গভর্নেন্স, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এই জায়গাগুলোতে কোনো উন্নতি
দেখেন আপনি বা নির্বাচনের পরেও বিএনপি সেই জায়গার জন্য কতখানি প্রস্তুত বলে আপনার কাছে মনে হয়? আর দুর্নীতির প্রসঙ্গটা যখন আলোচনায় আসলেই আমি আপনাকেও জাস্ট আপনার কাছে একটু বুঝতে চাই যে এই একই অভিযোগে আপনিও অভিযুক্ত। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন আপনার বিরুদ্ধে একটা মামলা করেছে। এটি আমার হাতে খুব বেশি সময় নেই, আমি আপনাকে মানে যে বিষয়টা 4 থেকে 5 মিনিট সময়, তারপরে এটি ধারাবাহিক মিল্লাত বলবেন। আপনার নিশ্চয়ই মনে আছে যে আমি যখন চতুর্থ উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, তার আগে তৃতীয় উপাচার্য হিসেবে যিনি দায়িত্ব পালন করে গেছেন, তার সময়ের কিছু সমস্যা আপনার প্রফেসর নুরুন নবীর, সেগুলো আমাকে ন্যাচারালি শোল্ডার করতে হয়েছে। তখন এই বিষয়গুলো নিয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী দীপুমণির সঙ্গে আমার মতভেদ হয় এবং আমি পাবলিকলি প্রেস কনফারেন্স করে কিন্তু বিষয়গুলো ফোরফ্রন্টে নিয়ে এসেছি, স্বচ্ছতার প্রয়োজনে, এবং তিনি এটা খুব পার্টার্বড হয়েছিলেন এবং তখন থেকে নানানভাবে উত্তক্ত করার চেষ্টা করেছেন, মানে যাতে খুব ডিফিকাল্ট হয়ে যায় আমাদের সেখানে কার্যক্রম পরিচালনা করা। তো একটা পর্যায়ে অর্থ বরাদ্দ বন্ধ করে দিলেন। তো আমাদের হাতে যে সরকারি টাকা ছিল 18 কোটি, সেটি বাংলাদেশ ব্যাংকের কোষাগারে আমরা জমা দিয়ে দিয়েছিলাম আপনার। কিন্তু যেই ম্যাটেরিয়ালগুলো চলমান কাজ, তো ইট, বালি, সিমেন্ট, রড, সেগুলো নষ্ট হয়ে যাবে পড়ে থাকলে। ঠিকাদাররা আমাদের বললেন যে আমাদের যে জামানতের টাকা আছে আমরা স্যাক্রিফাইস করতে রাজি আছি, তো আমাদেরই টাকা, সরকারি টাকা না, আমরা কাজটা চালিয়ে নিই যাতে অন্তত ম্যাটেরিয়ালগুলো নষ্ট না হয়। তো আমরা কমিটির সঙ্গে, আমাদের যে প্রজেক্ট কমিটি, তাদের সঙ্গে কথা বলে তারপরে সিন্ডিকেটকে অবহিত করে আমরা কিন্তু সেই উদ্যোগটা নিয়েছিলাম প্রতিষ্ঠানের স্বার্থে, নাথিং পার্সোনাল। আর এখানে কোনো রকমের ওই যে অর্থ আত্মসাৎ বা আপনি যদি বলেন অনিয়মের কথা বলতে পারেন, যে যেহেতু সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহযোগিতা করছে না, ওইরকম একটা বিরুদ্ধ পরিবেশ, এখন অনেক কিছু বলা সহজ, করণিক দৃষ্টিকোণ থেকে এটা করলেন না কেন, ওটা করলেন না কেন, কিন্তু সেই আওয়ামী লীগের এই প্রভাবশালী একজন মন্ত্রী যিনি জয়েন্ট সেক্রেটারি জেনারেল ছিলেন তার ক্ষমতাসীন দলে, তার সঙ্গে লড়াই করে টিকে থাকাটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জের জায়গা ছিল, অ্যান্ড উই মেড দ্যাট। তো সেই জিনিসটা তিনি ওই তার সরকার শেষ সময়ে এইখানে বলটা এখানে ঠেলে দিয়েছেন, মানে দুদকে, এবং তার ফলে ওটা গড়াতে গড়াতে এ পর্যন্ত এসছে। তো আমাদের কাছে মনে হয়েছে ইট শুড বি এক্সস্টেড, মানে খামাখা এই জিনিস নানান রকমের সন্দেহ রেখে তো লাভ নেই। এটাকে যেটা করতে হবে ক্লারিক্যাল অ্যাপ্রোচে না দেখে ওই প্রতিকূল পরিবেশের বিষয়টা বিবেচনা করে তারপর আমার মনে হয় এটা ফয়সালা হওয়া ভালো। আর সামগ্রিকভাবে দেশের পরিস্থিতি যেটা বললাম, সামগ্রিকভাবে দুর্নীতি, অন্যান্য ইস্যুসগুলো অ্যাড্রেস করবার ক্ষেত্রে আপনি কতটা আশাবাদী? যে আমি মনে করি আসলে নির্বাচিত সরকারেরই ডোমেইন এটা, আপনার অন্তর্বর্তী সরকারের কাজ এটা নয়। সাময়িক আপনার যেটা হতে পারে যে আপাতত কাজ চলার মতো রুটিন পার্সপেক্টিভে তারা সেটা দেখতে পারেন, কিছু সুপারিশ হাজির করতে পারেন, সেগুলো পরবর্তীতে যখন ইলেক্টেড গভর্নমেন্ট আসবে তখন তারা বিষয়টা নিয়ে আপনার লং টার্ম একটা পার্সপেক্টিভে অনুপুঙ্খ চিন্তাভাবনা করে তারা মেজারগুলো নেবেন এবং সেটা আইনে পরিণত করার জন্য পার্লামেন্টারি তাদের ইয়েও থাকবে। এখন তো পার্লামেন্টই নাই, তো সুতরাং যা কিছু হবে সবই, মিলাদ ভাই খুব সুন্দর যুক্তি হাজির করেছেন যে র্যাটিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি সুপারিশ করতে পারেন, সেটা যদি আলটিমেটলি ইলেক্টেড গভর্নমেন্ট এবং পার্লামেন্ট যদি বিবেচনায় না নেয়, কিচ্ছু করার নেই। যতগুলো সুপারিশ কমিশন থেকে এসছে একটাও বাস্তবায়িত নাও হতে পারে। আপনি খেয়াল করে দেখেন ডক্টর এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন চমৎকার কতগুলো সুপারিশ দিয়ে গেছিলেন, এগুলো তো আমলে নেওয়া হয়নি পরবর্তীতে। বা আপনার এই যে না ভোটের প্রভিশন বাদ দিয়ে দেওয়া হয়েছিল। তো সেই জন্যে এই যাবতীয় যা কিছু করছেন সেটার মধ্যে আলটিমেটলি ট্যাক্স পেয়ারের অর্থ খরচ হচ্ছে, সেটার জাস্টিফিকেশন যাতে হয় সেটার জন্যই আপনার ইলেক্টেড গভর্নমেন্ট দরকার এবং সেখানে রেটিফিকেশনটা অত্যাবশ্যক। মিস্টার রশিদুজ্জামান বিল্লাত, আমরা সবাই বুঝি যে দেশ যে জায়গায় দাঁড়িয়েছে, এখান থেকে এই দেশটাকে শাসন করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া খুবই কঠিন হবে, নির্বাচিত হয়ে যেই ক্ষমতায় আসুন না কেন। আপনারাও আসলে সাধারণভাবে ধারণা, পারসেপশন যে আপনারাই হয়তো, যেহেতু আওয়ামী লীগ ওই অর্থে এখন আর ভিজিবল নেই। তো প্রশ্ন হচ্ছে যে আপনারা নিজেরা কতটা প্রস্তুত সব সমস্যার সমাধান করে ফেলবেন বা অনেক সমস্যার সমাধান করে ফেলবেন, সেটা কেউই আশা করছে না হয়তো, কিন্তু করবার মনোবৃত্তি আছে, চেষ্টা আছে, সততাটা আছে, নিষ্ঠাটা আছে, মানসিকভাবে সেটার জন্য আপনারা প্রস্তুত।
এটা কি মানুষ বুঝতে পারবে, বা তার জন্য আপনাদের প্রস্তুতি কি, সেটা আমরা একটু বুঝতে চাই। হ্যাঁ, এটা প্রথমে বলি আগে, আপনার চাঁদাবাজি, দখল, মানে যেটা কথা বললেন আর কি, সেগুলি তো 5ই আগস্টের পরে শুরু হয়েছিল কিভাবে, এবং কিভাবে আস্তে আস্তে ঠিক হচ্ছে। দখল যেটা বলেন আপনি, দখলটা হয়েছে এমনভাবে যে ধরেন সবগুলি বিষয় কিন্তু হাট বাজার, তারপরে ঘাট, গরুর হাট থেকে আরম্ভ করে এভরিথিং কিন্তু একটা রেভিনিউ আর্নিং সোর্স হিসেবে গভর্নমেন্টের জন্য কাজ করে আর কি। কিন্তু ম্যানেজমেন্টটা করে পাবলিক, জনসাধারণ, মানে তারা টেন্ডারের মাধ্যমে হোক, মাধ্যমে হোক, এইভাবে করে আর কি। যেহেতু একটা পক্ষ সবই ছিল একটা দলীয় কোঠায়, সেটার সবাই ভেঙে গেছে, তখন তো কেউ না কেউ এটা নিতে হবে। সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন এটা দখল আর কি। তো এখন ইউনো সাহেবরা, ডিসি সাহেবরা যেগুলি দিচ্ছেন, সেগুলি তো কাউকে না কাউকে দিতে হবে, এবং সেখান থেকে রেভিনিউ আর্ন করে সরকারের নিতে হবে এবং চলার জন্য ট্যাক্স নিতে হবে। তো এই জিনিসগুলি ক্ষেত্রে একটা, যেহেতু আমাদের দলটা অনেক বৃহৎ এবং সেই ক্ষেত্রে আমাদের সদস্য সংখ্যা বেশি, সেখানে এগুলি নিয়েছেন, দখল করেছেন যদি বলেন আপনি, এগুলির দায়িত্ব নিয়েছেন, দখল না বলে যদি দায়িত্ব বলি কথা। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ধরেন আপনাদের অনেকে বলে যে দখল করে, প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ তো নাই, তাদের কোনো সারা শব্দ আমরা পাচ্ছি না, কিন্তু আপনাদের বিরুদ্ধে এই প্রচারণাটা ব্যাপক হারে, মানে যে কোনো মানুষের সঙ্গে আলোচনা করলে বলে বিএনপি এটা করেছে, ওটা করেছে, এটা করছে, পত্রিকায়, সোশ্যাল মিডিয়াতে এটাই তো থাকে। দেখেন আওয়ামী লীগের আমলে কি দেখেন, মানে আওয়ামী লীগ থাকলে আমরা না হয় বুঝতাম যে আওয়ামী লীগ আপনার বিরুদ্ধে প্রচারণা করছে, আপনি ক্ষমতায় যাচ্ছেন আপনার, কিন্তু এখন এগুলো কোত্থেকে আসছে? না, আওয়ামী লীগের সময় দেখেন একটা তো অংশ এরকম করেছে না যে সবকিছু শেখ হাসিনা ভালো করছেন, এইভাবে তো সবকিছুই ভালো করছেন, যা করছেন ভালো, সবই ভালো, সব ক্ষেত্রে গেলে আওয়ামী লীগ সব কিছু যা করছেন সবই ভালো, এবং দেশের উন্নতি হচ্ছে, উন্নয়নের রাজনীতি তিনি করছেন, এবং কতগুলি ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, কতগুলি, মানে এগুলি দেখানো হতো আর কি। তো সেইভাবেই হয়তো একটি মানে চক্র রয়েছে যারা চিন্তা করে যে যারা দেশের উন্নতিকে ব্যাহত করতে চায়, গণতন্ত্রকে ব্যাহত করতে চায়, তারা হয়তো এই ধরনের প্রপাগান্ডা এগুলি ছড়াচ্ছে। আমি তো বললাম, একটা উদাহরণ দিলাম যে দখল যেটা বলছেন সেটা দায়িত্ব নেওয়ার প্রেক্ষিতে দখলদারিত্ব বলা হচ্ছে আর কি। তো এটা হলো একটা দিক। আরেকটা আপনি যে প্রশ্ন করলেন আর কি, দুদকের কথাটা বলি আর কি। দুদকের চেয়ারম্যান এখন জনাব মোবেন সাহেব এখন কিন্তু আবার একটা নতুন স্ক্রুটিনি করে কিন্তু কেসগুলো নিচ্ছেন। আগে যেমন একটা মানে একটা হুকুমের প্রেক্ষিতে করা হতো, যে চাপিয়ে দেওয়া হতো যে এটাকে এই করতে হবে, জনাব কলিমুল্লাহ সাহেবকে জেল দিতে হবে, তো তুমি দুদকের দিলাম, তোমাকে একটা নোটিশ পাঠিয়ে দিলাম, তুমি এইভাবে প্রসিড করো। সেইভাবে হচ্ছে না। স্ক্রুটিনি করে যে সমস্ত কেসগুলি নেওয়ার, এখনও কিন্তু বিভিন্নভাবে আমাদের বাংলাদেশে মানুষ কিন্তু এরকমভাবে আমরা ঐক্যবদ্ধ, আমি মনে করি যে ওইভাবে হতে পারেনি, যে মেন্টালি আর কি, যে একজনের বিরুদ্ধে একজন লেগে থাকি, এবং সেগুলির প্রেক্ষিতে একজন কিছু একটা হলেই আপনার একটা অ্যাপ্লিকেশন ঠুকে দিলাম, সেগুলি তখন এগুলো আমলে নিয়ে কাজ করা হতো। এখন সেটা নেওয়া হচ্ছে না। জনাব মোমিন সাহেব নেতৃত্বে স্ক্রুটিনি করে করে যে সমস্ত সারাদিনে যে ফাইলগুলো জমে সেগুলি স্ক্রুটিনি করে যেগুলি নেওয়ার যোগ্য সেগুলি রাখে, আর যেগুলি নয় সেগুলি ওখানে স্ক্র্যাশ করে দেওয়া হয় আর কি। এটা একটা ভালো দিক। আর যেটা আপনি প্রশ্নটা করেছিলেন যে না, আমি যেটা বুঝতে চাইছি যে এই যেসব বিষয় নিয়ে অভিযোগ তুলবার সুযোগ আছে, সেই জায়গায় বিএনপি নিজেকে কতটা পরিশুদ্ধ রেখে দেশ পরিচালনা করতে পারবে, বা সে আসলে দেশটাকে ঠিকঠাক রাইট ট্র্যাকে নেওয়ার জন্য কাজ করবে কিনা, সেই প্রশ্ন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেখে মনে হবে যে না, করতে চাইছে বিএনপি কিছু একটা ভালো। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের প্রায়শই, মানে প্রায় এভরিডে কোনো না কোনো জায়গায় ব্রিফিং হয় আর কি, দেয়। তিনি বলেছেন যে এই যে আমরা যে কাজগুলি করতে চাই, যে আমরা যদি সরকারের দায়িত্বভার পাই, তাহলে প্রথম ধাক্কায় যে অর্থনৈতিক যে ধাক্কাটা আসবে, যে আমরা একটা ক্রাইসিসে পড়ব, সেই ক্রাইসিস সম্বন্ধে জনগণকে এখন থেকে বোঝাতে হবে, তাদেরকেও সঙ্গে রাখতে হবে, তাদেরকে সাথে রেখে যে আমরা যে আস্তে আস্তে এটাকে পুনরুদ্ধার করার চেষ্টা করব, সেই জিনিসগুলো মানুষের মস্তিষ্কে ঢুকিয়ে দিতে হবে। না হলে এককভাবে হঠাৎ করে যদি আপনি এই একটা স্টেপে পড়ে যান যে
আপনার অর্থনৈতিক অবস্থা ভালো না, দেশ সেইভাবে যা হওয়ার কথা ছিল তা আমার প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না, মানুষ তাহলে তখন আপনাকে ভুল বুঝবে। এই ভুল বোঝাটা যাতে না হয় সেই জন্য আমরা এখন থেকে জনগণকে বোঝাচ্ছি যে আমাদেরকে গণতান্ত্রিক সরকার গঠিত হলে আমাদের আস্তে আস্তে এই জিনিসগুলো যাবে। সেক্ষেত্রে আপনার প্রথম দিকেই তিনি একটা গ্রহণ করেছেন যে স্বাস্থ্যসেবা প্রতি একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে আরম্ভ করবেন। তারপরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেভাবে খালকাটা থেকে আরম্ভ করেছিলেন, তখনও তলাবিহীন ঝুড়ি ছিল, সেই ধরে নেন এটা তলাবিহীন ঝুড়ির কাছাকাছি চলে গেছে, সেখান থেকে উদ্ধার করার জন্য তার ডেফিনেটলি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিছু স্ট্র্যাটেজি আছে, সেগুলি নিয়ে কাজ করার জন্য জনগণকে এখনই বোঝানোর জন্য, তৈরি করার জন্য যে আমাদের কিন্তু একটু সময় লাগবে, এই সময়টা আপনাদের দিতে হবে বাংলাদেশকে গড়ার জন্য। সেগুলি আমরা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি। তাতে করে আমার মনে হয় যে জনগণ আমরা মিলে, সবাই মিলে, আর তখন ইনভেস্টমেন্টও প্রচুর আসবে আমার বিশ্বাস, এবং রিমিটেন্সের হার অনেক বেড়ে যাবে, এটা আমাদের বিশ্বাস। তাতে করে আমরা ব্যালেন্স করে, যেহেতু দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট থাকবে, এই বুদ্ধিমত্তা বাড়বে এবং বুদ্ধিমান লোকগুলি থাকবে, সুশীল সমাজ থাকবে, তাদের বুদ্ধি নিয়ে, তাদের সহযোগিতা নিয়ে আমার মনে হয় যে সুন্দরভাবেই এটাকে অ্যাড্রেস করা যাবে। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ এবং মিস্টার রশিদুজ্জামান মিলাত, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, রাজনৈতিক দলগুলো দেশকে অবশ্যই ভালোবাসে, সেটা খুবই স্বাভাবিক, কিছু ব্যতিক্রম বাদ দিয়ে, এবং রাজনীতিতে ভুল করলে তার খেসারত রাজনৈতিক দল দিবে, সঠিক কাজ করলে ক্ষমতায় তারাই যাবেন, অন্য কেউ যাবে না। আমরা যারা সমালোচনা করছি বাইরে থেকে বা প্রশংসা করছি, যাই করছি না কেন, সেটা দেশকে ভালোবেসি, কারণ ওই ক্ষমতায় যাওয়ার লড়াই আমরা নিই। আমি আমার কথা বলছি না, আমি সামগ্রিকভাবে যারা রাজনীতির বাইরে আছেন তাদের কথা বলছি। কাজেই ভুল না সঠিক সিদ্ধান্ত বিএনপি নিল, বা তার এই অবস্থান খানিকটা পরিবর্তন বা সুর খানিকটা নরম করবার মধ্য দিয়ে, সেটা বুঝবার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে অবশ্যই আমরা সবাই চাই দেশ ভালোভাবে চলুক, দেশে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন হোক, এবং অনেকেই মনে করেন যত দ্রুত নির্বাচন হবে দেশের জন্য তত কল্যাণকর। বিএনপি হয়তো এখানে খানিকটা সময় পিছিয়ে দিয়ে পরিস্থিতিটাকে স্বাভাবিক করবার চেষ্টা করছে, এটাও তাদের দিক থেকে কৌশল ঠিক হতে পারে, কিন্তু সেটা কতটা বুঝে আর কতটা পারিপার্শ্বিক পরিস্থিতি বা গোপন কিছু আছে কিনা সেটা তারাই ভবিষ্যতে বলতে পারবে, কারণ অনেক কিছু এখনও তারা বলছেন যে অনেক কিছু কেউই জানেন না। তো সেগুলো দেখবার জন্য, বুঝবার জন্য আমাদের হয়তো আরও খানিকটা সময় অপেক্ষা করতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।